হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ওদিকে কি করছেন? তেজন থামলো, মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। শ্রীকুচকে দাঁড়িয়ে আছে কাকন, চোখে মুখে কৌতূহল। এমনি পুকুর ঘাটে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কোনো অসুবিধা আছে? কাকন আশেপাশে চোখ বুলালো। ওদিকে না যাওয়াই ভালো, আমরাও যাই না। ভাবছিলাম অনুপ্রভের সাথে সাক্ষাৎ করে আসি। এখন চমকায়, কি বলছে তেজওয়ান? তেজওয়ান মৃদু হাসল। মজা করছিলাম, চলুন বাড়ি যাওয়া যাক। কাকন আর কথা বাড়ল না, হাঁটা ধরল। সকাল সকাল ব্যায়াম আর হাঁটাহাঁটি করা তেজওয়ানের অভ্যাস ও নিয়ম। আজও তার ব্যতিক্রম নয়। ভেবেছিল পুকুর ঘাট ঘুরে দেখবে, তা আর হলো কই। বাড়িতে প্রবেশ করেই তেজওয়ান তার ঘরেই চলে যায়। কাকন যায় রান্নাঘরের দিকে। মাঝে তার রুটি বানাচ্ছে আর লতা ভাজছে। আমাকে দিয়ে কাকনের কথা পাত্তা দিল না লতা। একটুও না, আমিই ভাসবো, তুমি ডিমটা নিয়ে যাও। কাকন স্মিত হাসল। সিদ্ধ ডিম দুটো বাটিতে নিয়ে যেতে যেতে বলল, সাবধানে বাস, আবার হাত পুড়িয়ে ফেলিস না। উপরে যাওয়ার জন্য পা বাড়ালো কাকন। দাদিকে ডিম দুটো খাওয়াতে হবে। দাদির ঘরে যাওয়ার পথে জুবাইরের ঘর। কাকন থামলো জুবাইরের ঘরের সামনে। ভেতর থেকে শব্দ আসছে, দরজাটাও খোলা, শুধু চাপিয়ে রাখা। নিঃশব্দে দরজা খুলে কাকন জুবাইরের ফোনে কারোর সাথে কথা বলছে। আমি দেখছি, দ্রুত ব্যবস্থা করার চেষ্টা করছি। আপাতত তুই একটু দেখ। ওপাশ থেকে কে কি বললো শুনতে পেল না কাকন। জুবাইর আবার বলল, না ভাই, এটা মায়ের শেষ স্মৃতি। আমি যেভাবে হোক ব্যবস্থা করছি, 2-3 দিন অপেক্ষা কর। ওই পাশ থেকে ওকে একটু দে। কি হয়েছে সোনা পাখি, এত পাগলামি কেন করছিস? ওই পাশ থেকে আসবো তো সোনা, তুই পাগলামি করিস না। আচ্ছা হাসানকে দে। ওই পাশ থেকে ধন্যবাদ ভাই, তুই না থাকলে কি যে হতো। আপাতত 1 লাখ টাকা আছে, আমি দেখছি। ফোন কেটে পেছনে ঘুরতেই আশ্চর্য হয় জুবাইর। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে কাকন। জুবাইর কিছুটা গম্ভীর ভাব নিয়ে বলে, আপনি এখানে? কাকন ফ্রিকুচকে জিজ্ঞেস করলো। কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে? কিসের টাকা? আর কিছু বলতে দেয় না জুবাইর, উত্তেজিত কণ্ঠস্বরে বলে, আপনি আসতে পারেন। আর হ্যাঁ, কারো ঘরে আসার আগে অনুমতি নিয়ে তারপর আসবেন। আর কিছু না বলে সোজা ওয়াশরুমেই চলে যায় জুবাইর। কাকন হতভম্বের ন্যায় দাঁড়িয়ে থাকে সেখানে। জুবাইর তার সাথে এমন আচরণ করলো, কিন্তু কেন? আর কাকেই বা সোনা পাখি বলে ডাকলো? নানা রকম চিন্তা ভাবনার মাথা ঘুরপাক খাচ্ছে কাকনের, যা তাকে কষ্ট দিচ্ছে। মুহূর্তেই চোখে টলমল হয়ে গেছে অশ্রুতে। কেন এই অদ্ভুত অনুভূতি হচ্ছে? কেমন আছো? হাসপাতালের কেবিনে থাকা ফ্যানের দিকে আনমনি তাকিয়ে আছে বকুল। কণ্ঠস্বর কানে আসতে চোখ বন্ধ করে নেয় সে। এমন সময়ই বাচ্চাটির কান্না করতে হবে? চোখ খুলে তাকাতেই দেখে আফিফ বাচ্চাটিকে যত্ন সহকারে কোলে নিচ্ছে। মুহূর্তের মধ্যেই বাচ্চাটি শান্ত হয়ে যায়। আফিফ বাচ্চাটির দিকে তাকিয়ে মুচকি হাসে। অন্যরকম প্রশান্তি কাজ করছে তার মাঝে। বকুল শান্ত চোখে দেখছে দুজনকেই। তার গলা ধরে আসছে, মনে হচ্ছে যন্ত্রণাগুলো গলায় এসে আটকে গেছে। না পারছে না কাঁদতে, না পারছে কিছু বলতে। বাচ্চাটির দিক থেকে চোখ সরিয়ে বকুলের দিকেই তাকায় আফিফ। দুজনে চোখাচোখি হতে বকুল চোখ নামিয়ে নেয়। শুকিয়ে গেছে মেয়েটি। কম ধকল তো আর যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আফিফ বাচ্চাটিকে বকুলের দিকে এগিয়ে দেয়। বকুল আলতো হাতে নিজের কাছে নেয়। বকুল এখনো অন্য দিকেই তাকিয়ে আছে। আফিফ স্মিত হেসে বলল, কেমন আছো? বকুল আফিফের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, ভালো, আপনি? আফিফ গাল ভরে হাসে। হাসির পেছনে ঠিক ততটাই যন্ত্রণা। আমি সবসময় ভালোই থাকি জানো। আমি কিন্তু চাকরি পেয়ে গেছি, এবার আমি তোমাকে ট্রিট দেব। বকুল হাসে। বকুলকে চুপ করে থাকতে দেখে আফিফ বলে, কথা বলবে না নাকি? যাই হোক, বাবুল নাম কি রাখবে? আফিফ বাচ্চাটির দিকে তাকে মুচকি হাসে। বকুল উত্তর দেয়, জানি না। আফিফ ফ্রিকুচকে বলে, এটা আবার কেমন কথা? আগে থেকে ঠিক করে রাখিনি। বকুল দুদিকে মাথা নাড়ো, যার মানে
না। আফিফ বাচ্চাটির সাথে খেলতে খেলতেই বলল, এক কাজ করো, বাবুর নাম রাখো বিকেল, বকুলের বিকেল, বিকেলের বকুল। আফিফ হাসল। বকুল আগের মতোই শান্ত। বিকেল নামটা আপনার পছন্দ? আফিফ মৃদু হেসেই বলে। ওই আর কি। বকুল বেডের হেডবোর্ডে মাথা ঠেকে চোখ বন্ধ করে নেয়। জানেন ওর বাবা ওর নাম রাখতে চেয়েছিল প্রেম। আফিফের বুকটা মোচড় দিয়ে উঠল। প্রিয় মানুষটির মুখে অন্য কারো নাম শুনলে এমন যন্ত্রণাই হয়। বকুল আবার বলল, ভালোই হয়েছে জানেন লোকটা মারা গেছে, না হলে আমার মতো আমার ছেলের জীবনটাও নষ্ট হতো। শব্দ করে হাসে বকুল। আফিফ চমকায়। কি ধরনের কথা বলছে বকুল? জানেন প্রত্যেকটা দিন আমাকে মারতো, কোনো কারণ ছাড়াই মারতো, কাউকে বলতে পারতাম না কি বলবো। জানেন আমি যখন তাকে জানালাম আমি মা হতে যাচ্ছি, সেদিনও আমাকে মেরেছিল, অনেক ব্যথা পেয়েছি, তবুও ছাড় দেয়নি। আল্লাহ ভালোই করেছে তাই না? জানেন সেদিন আসার পথে তিনি হুট করে রেগে গেলেন, একটা থাপ্পড় মারলেন রাস্তায় সবার সামনে। কেন মারলেন আমি জানি না, আমাকে ধাক্কা দিয়ে গাড়িতে তুললেন, কিন্তু সে আর গাড়িতে উঠতে পারলেন না। তার আগে ট্রাক এসে তাকে ফিসে ফেললো, অটোতে হালকা ধাক্কা লাগায় আমিও পড়ে যাই। আর কিছু মনে নেই। জানেন ওরা অনেক খারাপ, আমার শাশুড়িও আমাকে মারতো, আমার দেবরও আমার গায়ে হাত তুলতো। আল্লাহ আমাকে মুক্তি দিয়েছে। চোখ বন্ধ করে হাসছে বকুল। আফিফ পাথরের মূর্তির মতো বসে আছে। কত যন্ত্রণা সহ্য করেছে তার বকুল। আফিফের ইচ্ছে করছে শক্ত করে বকুলকে জড়িয়ে ধরতে, কিন্তু সে পারবে না। কেন সৃষ্টিকর্তা এমন করলো তাদের সাথে? আফিফ কিছু না বলে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। আফিফ চলে যেতেই বকুল চোখ খুলল। বাচ্চাটিকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। ভিড় করে বলল, কেন ভালোবাসলেন না আমাকে আফিফ ভাই? কেন? আমি তো আপনাকে খুব বেশি ভালোবাসতাম। বকুল কাঁদছে, অথচ সেও জানে না আফিফ যে তাকে কতটা ভালোবাসে। তাদের কি মিলন হবে? সৃষ্টিকর্তা কি তাদের দ্বিতীয়বার সুযোগ দেবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করছে তেজওয়ান। গেঞ্জির কলার দিয়ে গলাটা ভালোভাবে ঢেকে নিল। এই দাগ কি মানুষকে দেখানোর মতো? কেউ প্রশ্ন করলে কি বলবে? উত্তর তো তার নিজেরও জানা নেই। নিজের ঘরটাকে ভালোভাবে একবার দেখে নিল। কোনো গুপ্ত দরজাও তো নেই। তাহলে কে আছে এই ঘরে? কে তার ঘাড়ে এই দাগ বসিয়ে দেয়? অদ্ভুত মনে মনে হাসে তেজওয়ান। আজ সে বাড়িতেই থাকবে, আজ তার ছুটি। হুট করে তেজওয়ানের নজর পড়ে টেবিলের ওপর রাখা একটি কাগজের দিকে। তেজওয়ান কাগজটি হাতে তুলে নিল। ভালো গান গাইতে পারেন আপনি। আমার জন্য বুঝি গান লিখেছেন? তা শোনাবেন কবে? খুঁজেই তো বের করতে পারছেন না গোয়েন্দা বাবু। চোর পুলিশের খেলা তো সবাই খেলে, আমি না হয় লুকোচুরি খেলি। খুঁজে পাবেন তো আমাকে, আপনার অর্কিডকে। লেখাটি পড়ে তেজওয়ান অবাক হয়। কে রেখেছে এই কাগজটা এখানে? আর গানই বা কোথায় শুনলো? অর্কিড, তার মানে কি সেই বৃষ্টি স্নাত রাত্রির আধারে নেশা ছড়ানো সেই রমণী? সে কে? অনুপ্রভা? প্রেম ভালোবাসা একটি অদ্ভুত অনুভূতি, যা মানুষের মন মস্তিষ্ক সম্পূর্ণ নিজের দখল করে নিতে পারে। মানুষকে স্বার্থপর করে তোলে। সবকিছুর পরে পূর্ণতা খোঁজে, কিংবা গল্প উপন্যাস হতেও পারে, ছন্দ বা কবিতা। এনো কি করছো? পুকুর ঘাটে পা ডুবে বসে আছে লতা। কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবছে। পলাশ আরেকবার প্রশ্ন করলো। লতার কাছ থেকে কোনো উত্তর এলো না। লতার দৃষ্টি এখনো সামনে না, শূন্যে। পলাশ লতার পাশে বসলো, লতার কাঁধে হাত দিয়ে লতার ধ্যান ভাঙালো। লতা চমকায়। পলাশ শব্দ করেই হাসে। লতা মাথা নিচু করে গম্ভীর মুখে বসে থাকে। এবার পলাশেরও খটকা লাগছে। কি হয়েছে বিনি? লতা উত্তর দেয় না। তার নাম বিনি লতা, কিন্তু সবাই তাকে লতা বলে ডাকে, শুধুমাত্র পলাশ ব্যতীত। পলাশ লতাকে তার দিকেই ঘুরায়, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, লতা কি হয়েছে? এভাবে বসে আছিস কেন? স্কুলে যাসনি কেন? কি হলো বল। পলাশের দিকে চোখ তুলে তাকায়। চোখে পানি টলমল করছে। পলাশ অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বল। লতা নিজের চোখের পানি মুছে নেয়, কিছুটা স্বাভাবিক হয়ে বলে, আমি স্কুলে যাব না। ওই স্কুলে নতুন স্যার এসছে, সে অনেক বাজে, খারাপভাবে স্পর্শ করে আমাকে। শুধু আমাকেই না, সব মেয়েকে। লোকটা অনেক খারাপ। কথাগুলো লতা মাথা নিচু করেই বলেছিল, তাই পলাশের ভাবমূর্তি তার চোখে পড়েনি। লতা চোখ তুলে পলাশের দিকে তাকাতে ভয় পেয়ে যায়।
রাগে রক্তবর্ণ ধারণ করেছে তার চোখ। এই জন্যই কিছু বলতেই চায়নি লতা। নাম কি? লতা কেঁপে ওঠে। এইরকম আচরণের সাথে সে পরিচিত, আর পলাশ রাগ সম্পর্কে তার ধারণা আছে। শুনো, নাম কি? লতাকে পুরো কথা বলতে দিল না পলাশ। লতা মাথা নিচু করে উত্তর দিল। লতিফ সিদ্দিকী, বাংলা স্যার। পলাশ আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে গেল। পেছন থেকে লতা কয়েকবার ডাকলেও কোনো সাড়া পেল না। ছেলেটা এমন কেন? না জানি কি করবে। ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেললো লতা। এই ছেলেটাকে সে অনেক বেশি ভালোবাসে। ছোট্ট থেকেই ভালো লাগার অনুভূতি কাজ করে দুজনের দুজনার প্রতি। কিন্তু পলাশ একটু বেশি করে এই লতার চিন্তা হচ্ছে। আর বসে থাকতে পারলো না, বাড়ির দিকে পা বাড়ালো। ছোট্ট বিকেলকে কোলে নিয়েই বাড়িতে প্রবেশ করলো বকুল। তার পেছনে আফিফ ও রহমত। মাজেদা এসে বকুলকে নিয়ে তার ঘরে নিয়ে গেল। লতা বাচ্চাটিকে কোলে তুলে নিল। আফিফ মৃদু হাসলো। সবাই চলে যায়। বসার ঘর ফাঁকা। দীর্ঘশ্বাস ফেলে আফিফ মুখে মৃদু হাসে। আফিফের চোখ পড়ে পাশে দাঁড়িয়ে থাকা রহমতের দিকে। অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। আফিফের অস্বস্তি হচ্ছে। কিছু বলবে স্যার? আফিফ প্রশ্ন করে। রহমত কিচ্ছু বলে না, হুড়মুড় করে বাড়ির বাইরে চলে যায়। আফিফও ব্যাপারটা তেমন গায়ে মাখলো না, কিছু না ভেবে উপরে চলে গেল। সকালের করা ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি। বিকেলে শুরু হালকা শীতল বাতাস বইছে। ছাদের এক কোণে হালান দিয়ে দাঁড়িয়ে আছে কাকন। হয়তো পরিবেশটা উপভোগ করছে। আজ তাকে অন্যরকম লাগছে। তার পরনে আজ শাড়ি নেই, বরং আছে সালোয়ার কামিজ। জুবাইরের নজর সেদিকে পড়তে সে অবাক হয়। সেদিকে পাত্তা না দিয়ে জুবাইর আবার বলে, আই এম সরি। কাকন অল্প সময়ের জন্য তার দিকে তাকালো, মৃদু হাসলো। কোনো উত্তর দিল না। জুবাইর বুঝতে পেরেছে তার করা আচরণের কাকন কষ্ট পেয়েছে, কিন্তু সেই বা কি করত। জুবাইর একটি দীর্ঘশ্বাস ফেলে কাকনের দিকে এগিয়ে গেল। পকেট থেকে একটি কাগজ বের করে কাকনের দিকে বাড়িয়ে দিল। কাকন এক নজর কাগজটার দিকে তাকিয়ে আবার জুবাইরের দিকেই তাকালো। জুবাইরের স্মিত হাসলো। কাকন কিছু না বলে হাতে তুলে নিল, কিন্তু খুলল না। জুবাইর সামনের দিকে তাকিয়ে বলল, আমি ক্ষমা চাচ্ছি। আমি ফিরে যাচ্ছি। সন্ধ্যা 7টার টিকিট। জুবাইর আর দাঁড়ালো না। কাকুন থামবেড়ে দাঁড়িয়ে আছে। কি বললো জুবাইর? চলে যাবে কেন? একবার পেছনে তাকালো কাকন। নাম ধরে ডাকতে ইচ্ছে করলো না, সে পারছে না, গলা ধরে আসছে। আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সেখানে বসে পড়লো। হু হু করে কেঁদে উঠলো কাকন। এই গম্ভীর স্বভাবের মেয়েটা কাছে কেন কাঁদছে তা তার নিজেরও জানা নেই। কেন আমার সাথে এমনটা হয়? আমি এতটা দুর্বল? কাকন হাতে থাকা কাগজটা খুললো। আমি সত্যি দুঃখিত। আসলে সকালে আমি বোনের সাথে কথা বলছিলাম। আমার বোন জাহিন, সে একটু অসুস্থ, তাই আমাকে যেতে হবে। এই 2-3 দিন দাদুকে আপনি একটু দেখবেন। আমি দ্রুত ফিরে আসব, আর পারলে ক্ষমা করবেন। লেখাটা পড়তে যেন জান ফিরে আসলো কাকনের। চোখের পানি মুছে স্মিত হাসলো। তার মানে জুবাইর ফিরে আসবে। কিন্তু তার কেন এমন অনুভূতি হচ্ছে? তাহলে কি সে তার মায়ে জড়িয়ে গেল? নিজেকে নিজে প্রশ্ন করলো কাকন। না না, এটা সম্ভব না। সে কেন নিজের আবেগগুলোকে সংযত করতে পারছে না? নিজের উপরেই রাগ হলো কাকনের। না, ভালো লাগছে না তার। নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ায় কাকন, থেমে যায় দাদা তাদের রুমের সামনে এসে। কাকে নিয়ে আলোচনা হচ্ছে? কাকন দরজার সামনেই থামল, শুনতে লাগলো দাদা তাদের কথোপকথন। কাকন কি মানবো? সুমির কথার উত্তরে ফারুক হেসে উত্তর দিল, মানব, আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আর ছেলে ভালো, পরিবারেও কেউ নাই, এই বাড়িতে থাকবো, সব দেখা রাখবো। তুমি আবার বলল, কিন্তু কোনো কিন্তু নই। বেটারে আমার পছন্দ হয়েছে, ওর লগে কাকনের বিয়ে হইব। বেটাই আসুক, আমি নিজেই কথা বলবো। ফারুকের কথার উপর সুমি আর কিচ্ছু বলল না। কিন্তু পা দুটো বরফের হয়ে গেল কাকনের। তার বিয়ে, সে তো বিয়ে করতে চায় না। তার এই জীবনে কোনো মানুষকে জড়াতে চায় না। সিদ্ধান্ত নিল এক্ষুনি দাদার সাথে কথা বলবে। তার আগে কাকনের কানে ভেসে আসলো ফারুকের কথা। অতীতের ছায়া বর্তমানে পড়তে দিতে নাই গিন্নি। আমার বিশ্বাস আছে পোলাই কাকনের ভালো রাখবো। আমি বাইচা থাকতে ওদের সুখে দেখা যাইতে চাই।
কাকুনার ভেতরই গেল না। এই মানুষগুলোকে কি করে না বলবে। সিদ্ধান্ত নিল দাদার কথা অনুযায়ী চলবে সে। তবে যার সাথে বিয়ে ঠিক করুক না কেন, তার অতীত জেনে এবং গ্রহণ করতে হবে তাকে। কাকুন একবার জুবাইরের ঘরের দিকে তাকালো। অদ্ভুত যন্ত্রণা হচ্ছে তার। চোখের পানি মুছে নিজের ঘরে চলে গেল। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আশা না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তেজওয়ান থামল। অন্ধকারে মৃদু আলোতে পরিবেশটা উপভোগ করছে সে। পুকুর ঘাটে বসে গান গাইতে ইচ্ছে করছিল। ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে এসে এখানে আসা। আমি মুগ্ধ আপনার সুরে। হঠাৎ নারী কণ্ঠ কানে আসলো। তেজওয়ানের শরীরের রোম দাঁড়িয়ে উঠেছে। শিরদাঁড়া দিয়ে শীতল বাতাস বয়ে গেল। আওয়াজের উৎস খোঁজার জন্য উঠে দাঁড়ালো। আশেপাশে তাকালো না, কেউ নেই। হঠাৎ কেউ একজন জোরে ধাক্কা দিল তেজওয়ানকে। তেজওয়ান পড়ে গেল পুকুরে। ভেসে এলো নারী কণ্ঠে মনে মাতাল করা হাসির শব্দ। খিলখিল করে হাসছে তেজওয়ান। পানি থেকে মাথা উঠিয়ে দেখল লাল পাড়ে সাদা শাড়ি পরে মেয়েটি জঙ্গলের দিকে দৌড়ে যাচ্ছে। চুলগুলো সাথে সাথেই নড়ছে। তেজওয়ান হাসল। সেই দিনে সেই রমণী অর্কিড। তেজওয়ান দ্রুত পানি থেকে উঠল, কিন্তু মেয়েটি নেই। তেজওয়ান দৌড়ে গেল জঙ্গলের দিকে, তাকে মাতাল করা রমণীর খোঁজে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় জানে, ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। জঙ্গলে যত গভীরে প্রবেশ করছে ততই সুরটা পরিষ্কার ভাবে ভেসে আসছে। মন মুগ্ধ করা সুর। দাঁড়িয়ে যায় তেজওয়ান। ঘুটঘুটে অন্ধকার, শরীর শিরশির করা অনুভূতি। অন্ধকারে আশেপাশে ডান বাম কিছুই দেখা যাচ্ছে না। নিজের ভারী নিঃশ্বাসের শব্দ বারবার কানে আসছে তেজওয়ানে। বড় করে দুবার নিঃশ্বাস নিল। ট্রাউজারের পকেট হাতে ফোনটা খুঁজলো, পেল না। ফোনটা তো নিজেই ভেঙেছে। অপর পকেটে হাত দিয়ে বাটন ফোন পেয়ে গেল। ঠোঁটে হাসি ফুটে উঠল। ফোনের টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে তাকালো। কোন দিক দিয়ে এসেছে বুঝতেই পারলো না। চোখ বন্ধ করে ভাবলো, অতঃপর সামনের দিকে পা বাড়ালো। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে, ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আবারও কণ্ঠস্বর শোনা গেল। তেজওয়ান শব্দের উৎস বরাবর পা বাড়ালো আবার। তেজওয়ান দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে তা তার জানা নেই। হঠাৎ রহস্যময় রমণীকে এক নজর দেখার উদ্দেশ্যে। দেখতে পাবে কি? দৌড়ে দৌড়ে একটি বাড়ির সামনেই দাঁড়ালো তেজওয়ান। গেটের পাশে নেম প্লেটে আলো ধরতেই জল জল করে উঠল একটি নাম। চোখ তুলে সামনে তাকালো তেজওয়ান। অজানা এক কারণে তার হৃদস্পন্দন বেড়ে গেছে। অস্বাভাবিক রকমের বেশি জোরে চলছে হৃদস্পন্দন। মোবাইলটা আবার পকেটে রাখল। হালকা চাঁদের আলোতে পরিবেশটা থমথমে, কোনো ভুতুরে বাড়ির মতোই লেগেছে। তেজওয়ান অনুভব করলো তার গলা শুকিয়ে আসে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। আর সহ্য করতে পারছে না এই নিজেকে পাগল পাগল লাগছে। তাকে ভেতরে যেতেই হবে। কিছু না ভেবে গেটে হাত রাখলো। সাথে সাথে এই দুই দিক দিয়ে গেটটা খুলে গেল। তেজওয়ান অবাক হলো।
সেদিকে লক্ষ্য না দিয়ে ডান পা বাড়লো গেটের ভেতর। সাথে সাথে অসম্ভব রকমের শীতল বাতাস এসে আছড়ে পড়লো তেজওয়ানের শরীরে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে মুহূর্তে। সাথে নারী কণ্ঠস্বরের গান। হাত দিয়ে দোকান চেপে ধরল তেজওয়ান। চোখ বন্ধ করে সম্পূর্ণভাবে প্রবেশ করলো। অস্বাভাবিক লাগছে সবকিছু। তেজওয়ান অনুভব করলো তার অস্থির লাগছে। সে দ্রুত বাড়ির সদর দরজায় হাত রাখলো। আগের মতোই এটাও আপনা আপনি খুলে গেছে। হয়তো কেউ তার আসার অপেক্ষাতেই ছিল। বাড়িতে প্রবেশ করলো তেজওয়ান। আশ্চর্য চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। বাড়ির আনাচে কানাচে ছোট্ট ছোট্ট মোমবাতি জ্বালানো। তেজওয়ানের কানে ভেসে আসলো ঘুঙুরের আওয়াজ, সাথে গানের সুর। তেজওয়ানের কানে ভেসে আসলো ঘুঙুরের আওয়াজ, সাথে গানের সুর। অজানা এক ঘোরে চলে গেছে তেজওয়ান। সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠলো তেজওয়ান। চোখে পড়লো গোলাপের পাপড়ি দিয়ে তৈরি রাস্তার দিকে। রাস্তা অনুসরণ করে তেজওয়ান পৌঁছালো একটি বিশাল কক্ষের সামনে। ঘুঙুর আর গানের শব্দ এইখান থেকে আসছে। তেজওয়ানের বুক ধুকপুক করছে। কোনো এক কারণে হাসলো সে। দরজার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠেলে পিছনে দিল, হাত রাখলো দরজায়। এলোমেলো নেশাক্ত ভঙ্গিতে নাচছে এক রমণী। মোমবাতির মৃদু আলোতে চেহারা দেখা যাচ্ছে না। পরনে লাল টকটকে শাড়ি। ভালোভাবে পরখ করলো এটা জামদানি। দরজার সামনে দাঁড়িয়ে তা দেখছে তেজওয়ান। অস্থিরতা বেরিয়ে চলেছে তার। অর্কিড। রমণী থামলো। তেজওয়ানের ডাকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে পড়লো পেছন ফিরে। তেজওয়ান বাঁকা হাসলো। এক পা করে এগিয়ে গেল রমণীর পানে। যত এগোচ্ছে তত তেজওয়ানের হৃদস্পন্দন বেড়েই চলেছে। রমণী ঠিক পেছনে এসেই থামলো তেজওয়ান। সেই দিনে সেই সুবাস। আবারও ঠোঁট ভেজালো, ঘাড় কাত করে কিছু একটা বিড়বিড় করলো। অর্কিড, মাই অর্কিড। তেজওয়ান হাত রাখলো রমণীর বাহুতে। এক টানে নিজের দিকেই ঘোরালো। রমণীর শরীর প্রচন্ড ঠান্ডা, লম্বা ঘোমটা টানা। তেজওয়ানের বোধ হয় বিরক্তই লাগলো এই ঘোমটা, যেন বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের মাঝে। কোনো কিছু না ভেবে ঘোমটাটা খুলে ফেললো তেজওয়ান। সোনালি মৃদু আলোতে রমণীর মায়াবী মুখটা স্পষ্টই। মায়াবী নয়নের কাজল রেখা। বেশ হিংসে হলো তেজওয়ানের। মুখের এই কৃত্রিম সাজগোজ, ঠোঁট জোড়া হালকা গোলাপি। তেজওয়ানের নজর পড়ল গলায় থাকা তিলটার দিকে, যা তাকে বারবার আকর্ষণ করেছে। ইচ্ছে করলো ছুঁয়ে দেখতে। অজান্তে হাত বাড়লো তিলটার দিকে। স্পর্শ করার সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নিল রমণী। তেজওয়ান তাকালো সেই দিকে। তেজওয়ান শার্ট খামচে ধরল রমণী। তেজওয়ানের হাত চলে গেল রমণীর কোমরে। আস্তে করে নিজের কাছে টেনে নিল। নিঃশ্বাস ভারী হচ্ছে তার। অস্থির হয়ে জিজ্ঞেস করল, কি তুমি? রমণী মাথা তুলে তেজওয়ানের দিকে তাকালো। ঠোঁটে ফুটে উঠলো হাসি। কি মায়াবী লাগছে। রমণী তার হাত নিয়ে রাখলো তেজওয়ানের দুগালে। নিজের পায়ের উপর হালকা ভর দিয়ে উঁচু হলো। তেজওয়ানের গালে থাকা তিলটা তার অসম্ভব রকমের পছন্দ। তিল বরাবর ঠোঁট ছোঁয়ালো রমণী। তেজওয়ান অবাক হলো। রমণী শব্দ করেই হেসে বলল, আমি কি? আমি আপনার অর্কিড গোয়েন্দা মশাই। খিলখিল করে হাসলো মেয়েটি। তেজওয়ানের অস্থিরতা বাড়ছে। মেয়েটি হয়তো বুঝতে পারলো। হাত দুটো গাল থেকে নামিয়ে ডান হাত দিয়ে তেজওয়ানের কপালে টোকা দিল। তেজওয়ান সাথে সাথে ফ্রুকুচকি নিল। মেয়েটি তেজওয়ানের কাছ থেকে সরে গেল। তেজওয়ান ধরতে চাইলেও তার শরীর কাজ করছে না। মেয়েটি তার দিকেই তাকিয়েছে, পেছনের দিকে চলে যাচ্ছে। তেজওয়ান স্পষ্টই দেখতে পারলো রমণীর চোখের অশ্র। তেজওয়ান হাত বাড়ল, তাকে আটকানোর জন্য পারল না। উল্টো সেই ঢলে পড়লো। অস্পষ্ট হয়ে আসলো সবকিছু। মিলে গেল সবকিছু। তবে কি এটা কল্পনা? শেষবারের মতো পিপির করল। অর্কিড। ফ্যানের শো শো শব্দে মাথা ধরে আসছে আফিফের। তবুও কিছু করার নেই। আশেপাশে তেমন ভালো হাসপাতাল নেই। আফিফ উঠে দাঁড়ালো, ফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলো ফোন করবে কিনা। ফোন রেখে দিল। তেজওয়ানের অনুমতি ছাড়া তার বাবা মাকে এসব জানালে শেষে তার উপরে রাগ ছাড়বে। তেজওয়ানের জ্ঞান ফিরেছে দেখে আফিফ তার বেডের পাশে গিয়ে দাঁড়ায়। মাথা ধরে উঠে বসে তেজওয়ান। চারিদিকটা ভালো করে দেখে নেয়। মুহূর্তেই গত রাতের সমস্ত স্মৃতি মাথা চাড়া দিয়ে ওঠে। সে এখন কোথায়? তেজওয়ানকে অস্থির হতে দেখে আফিফ ডাক দেয়, স্যার ঠিক আছেন তো আপনি? তেজওয়ান মাথা ঘুরিয়ে আফিফের দিকেই তাকায়। আফিফ চিন্তিত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে।
তেজওয়ান বুঝতে পারে সে হাসপাতালে, কিন্তু কেন? আমি এখানে কেন? আফিফ চুপ থাকে। তেজওয়ানের মেজাজ খারাপ হয়, ধমক দিয়ে বলে। আই আস্কড ইউ সামথিং। আফিফ শুকনো চোখ গিলে বলে, স্যার আপনি জ্ঞান হারিয়ে পড়েছিলেন, তাই হাসপাতালে নিয়ে এসেছি। সকলে এসেছিল কিছু সময় আগে, তারা চলে গেলেন। তেজওয়ান কল্পনা করলো গত রাতের দৃশ্য, তার মানে সবটা সত্যি ছিল। স্মিত হাসলো, কিন্তু তাও বেশি সময় স্থায়ী হলো না। হাসি চলে গেল আফিফের কথায়। কিন্তু স্যার আপনি ঘুমের ওষুধ কেন খেয়েছিলেন, তাও তিনটা? তেজওয়ান আশ্চর্য হয়, কি বলছে কি আফিফ? কি বলছো কি? মাথা খারাপ হয়েছে? আফিফ মাথা নিচু করেই বলে, আমাকে ধমকাচ্ছেন কেন? রাতে পানি খাওয়ার জন্য রুম থেকে বের হতেই দেখি আপনি বারান্দায় পড়ে আছেন। হাসপাতালে আনার পর ডাক্তার বলল আপনি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছেন। তেজওয়ানের মাথা কাজ করছে না, কিছু একটা হচ্ছে। নিজের মাথার চুল নিজেই খামচে ধরল তেজওয়ান। আফিফ তেজওয়ানের এই অবস্থা দেখে কিছুটা ভয় পেল। দ্রুত ডাক্তারকে ডাকতে লাগলো। তেজওয়ান হাত থেকে স্যালাইনটা ছুটিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল। তাকে সেই বাড়িতে যেতেই হবে অনুপ্রভা গৃহে। সকাল 10:30 প্রায়। বারান্দায় বই হাতে বসে আছে কাকন, ভাবছে জুবাইয়ের কথা। কেন ভাবছে? কেন মনে পড়েছে? তবে কি মায়া জড়িয়ে পড়লো? না না, তা হয়ই না। বই বন্ধ করে উঠে দাঁড়ো, হাঁটা ধরলো দাদার ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আজকেও দাদা দাদির কথোপকথন কানে আসলো। আজকেও আর শুনতে ইচ্ছে হলো না, তাই ঘরে প্রবেশ করলো। কাকনকে দেখে ফারুক হাসলেন। এসো এসো, তোমার কথাই বলছিলাম। কাকন কিছু বললো না, সুমি বলল, পরীক্ষা কবে তোর? তোর লিগা পোলা দেখছি, সেই সুন্দর পোলা, তোর অনেক পছন্দ হইব। পরীক্ষার পরে শুভকাম সাইরা ফেলমু। কাকন এবারেও কিছু বলল না। কাকনকে চুপ থাকতে দেখে ফারুক বললেন, কি হয়েছে? কথা বলতেছো না যে? জিজ্ঞেস করলা না পোলা কেডা? কাকন তার দাদার দিকে তাকিয়ে উত্তর দিল, আমার জেনে কি হবে, তোমাদের পছন্দই আমার পছন্দ। তোমরা নিশ্চয়ই আমার জন্য খারাপ ছেলে পছন্দ করনি। ফারুক হাসলেন। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। থাক, এখন জানা লাগবো না, একদম সামনাসামনি দেখো। কাকন খেয়াল করলো তার দাদি মুখ টিপে হাসছে। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললো কাকন, মনে মনে ভাবল, আমার অতীত জানার পর নিশ্চয়ই আমাকে কেউ বিয়ে করবে না। নিজের বুকে এই চেপে রাখা লুকিয়ে রাখা সত্যিটা কতদিন লুকিয়ে রাখতে পারবো? কাকনের ধ্যান ভাঙে সুমির কথা। কাকন কি ভাবতেছস সেমরি? মৃদু হাসলো, দুই দিকে মাথা নাড়িয়ে বোঝালো কিছু না। ফারুক সুমির দিকে তাকিয়ে বলল, তপন রে আইতে কও। কাকন ফ্রিকুজকে জিজ্ঞেস করলো, ফারুক ডাক্তার কাকাকে কেন? শরীর কি খারাপ লাগছে? স্মিত হেসে বলল, না, ওর লগে কথা আছে, তুমি এখন যাও, পড়তে বসো। কাকন আর কথা বলল না, চলে গেল। কাকন চলে যেতেই সুমি চিন্তিত কণ্ঠস্বরে বলল, আমরা ওর বিষয়ে তেমন কিছুই জানি না। ভালো খারাপ বলা যায় না, ভালো মতো খোঁজ খবর নিতে হইব। ফারুক নিশ্চিন্তে হাসলেন। আল্লাহ ভরসা, আমার চোখ কখনো মিথ্যা বলে না। সুমিও হাসলেন। সদর দরজার সামনে এসে ভেতরের ভালো করে পর্যবেক্ষণ করলো পলাশ। না, কেউ নেই। এই সুযোগে বাড়িতে ঢুকতেই হবে। এক পা করে ভেতরে ঢুকতে পেছন থেকে বকুল ডেকে উঠে, ওই দাঁড়া, তোর এই অবস্থা কেন? পলাশ জিভে কামড় দিয়ে পেছনে তাকায়, শুকনো ছোপ গিলে হাঁটার চেষ্টা করে। বকুল ফ্রিকুজকে পলাশের মাথা থেকে পা পর্যন্ত দেখে। লুঙ্গি গুজে দাঁড়িয়ে আছে সে, হাঁটু পর্যন্ত কাদা, হাতে মুখেও কাদা লেগে আছে। বকুল কপট রাগ দেখিয়ে বলে, পলাশ আজকেও নদীতে নেমেছিলি? ঠোঁট উল্টে বলে, আপা রাগ করো না, আজকেই শেষ, আর নামবো না। সবাই মাছ ধরছিল তাই আমিও। বকুল দীর্ঘশ্বাস ফেলে পলাশের দিকে তাকিয়ে বলে, দ্রুত গোসল কর, কাকন আপা দেখলে তোর হাড় ভাঙবে। পলাশ শেষে আবার পা বাড়ায়, আবার থেমে পেছনে তাকিয়ে বলে, বিকেল কই? আর তুমি না অসুস্থ, তাহলে উঠছো কেন? বকুল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উত্তর দিল, বিকেল আম্মার কাছে, আমার ভালো লাগছে না তাই হাঁটছি, তুই দ্রুত গোসলে যা। পলাশ ফ্রিকুজকে বলে, লতা কই? তুমি একা একা কষ্ট করে হাঁটতেছো, লতা সাহায্য করতে পারে না? বকুল মৃদু হেসে বলল, আমি একা হাঁটতে পারি, এতটাও অসুস্থ হয়ে যায়নি। আর লতা গীতাদের বাড়িতে গেছে, পুজোর দাওয়াত দিয়েছিল। পলাশের মুহূর্তে মাথা গরম হয়ে যায় এই কথা শুনে। তাকে না বলে লতা বান্ধবীর বাড়িতে গিয়েছে?
আজ আসুক, ওর একদিন তো তার যে কদিন লাগে। মনে মনে আরো কত কি ভাবছিল পলাশকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বকুল এবার ধমক দিয়ে বলল, তুই কি যাবি নাকি কাকনাপাকে ডাক দিব? পলাশ বকুলের দিকে তাকে মুখ ভেঙে বলে। যাচ্ছি। পলাশ চলে যায়। বকুল হাসে, হুট করে এই হাসি থামিয়ে গভীর ভাবনায় ডুব দেয়। ভাগ্য কেন আবার আফিফ নামক পুরুষটাকে তার সামনে নিয়ে আসলো? কেন এই লোকটাকে একতরফা ভালোবেসে এসেছিল, বলতেও পারেনি, আর আজ আবার সামনে চলে আসলো। এই অনুভূতিগুলোকে সে ঘৃণা করতে চায়। বাবা মার কথায় বিয়ে করলেও ভালোবাসতে পারেনি সেই লোকটাকে। কি করেই বাসতো? লোকটা তাকে কম অত্যাচার করেছে, তবু মানিয়ে নিয়েছে, মানিয়ে নিয়ে চলেছে অনেকটা পথ। মায়াও জড়িয়ে গিয়েছিল বোধহয়, তবে আর আফিফ নামক মানুষটাকে দেখে সেই পুরনো অনুভূতিটা বেশি রাজ করছে। এটা কি পাপ? এটা কি ভুল হবে হয়তো?